মানিকদা, আপনি এই এনআরসি সিএ এগুলো নিয়ে এত চেঁচামেচি করেন কেন? চেঁচামেচি করি তার কারণ হলো আমার চোখের সামনে কোটি কোটি মানুষ শেষ হয়ে যাবে মানে আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ চেয়েছিলেন, কিন্তু বাংলা ভাগ হয়ে যাওয়ার পর উনি কেঁদে পড়লেন। আপনি কি বাংলাদেশি? আমি বাংলাদেশি নই। বাংলাদেশ সম্পর্কে আমার অনেক একটা আবেগ আছে, কারণ বাংলাদেশটা আমারই দেশ, এক সময় ছিল। আপনি তো মুসলমানদের সাথে ওঠাপড়া করেন কেন? প্রবলেমটা কি? এত মুসলমান করেন? তার কারণ হলো মুসলমানরাই তো এই ভারতবর্ষের আদিজন। আমরা তো এই দেশে যারা মুসলমান তারা তো ধর্মান্তরিত হয়েছে 99%। আর এই যে সমস্ত বাংলা জুড়ে এত রোহিঙ্গিয়া আর এত অবৈধ মুসলমান অনুপ্রবেশকারী ঢুকে বাংলাটাকে যে খেয়ে নিচ্ছে, যেটা শুভেন্দু অধিকারীরা বলছে, সেটা কি আপনার মাথায় ঢোকে না? দেখুন, রোহিঙ্গা মানে এরা জানে না। রোহিঙ্গা আপনি জানেন যে 2017 সালে মায়ানমারে এনআরসির কারণে ওখানে ওরা যে 7,500 মানুষ, না রোহিঙ্গার অবৈধ বাংলাদেশি মুসলমান কোটি কোটি ঢুকেছে কি ঢুকে নেই? আপনি আমাকে না, মিথ্যা কথা। আপনার কথায় কেন আমি মেনে নেব? আমার কাছে তথ্য আছে, আপনিও যদি জানতে চান, সেটা হলো রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনের শরণার্থী। না, তারা তো আস্ত দেশ জুড়ে গেছে। তারা অনলি আজকে শুভেন্দু অধিকারী মিছিল করেছে এবং সেই মিছিলে তার মেইন উদ্দেশ্যই ছিল এবং স্লোগানই ছিল রোহিঙ্গারা নাকি প্রচুর আমাদের ইলেকট্রাল রোলে ঢুকে গেছে, তাদের নাম কাটতে হবে। রোহিঙ্গা, আপনি বলছেন রোহিঙ্গা মানে জানে না। 12,000 রোহিঙ্গা, 22,000 রোহিঙ্গা ভারতবর্ষে এসেছিল, যাদের বেশিরভাগ কার্ড আছে আন্তর্জাতিক আইনে, ইউএনআই কার্ড আছে। আর বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা। আপনি মিথ্যা কথা বলছেন। এটা তথ্য যে কেউ জানে। মুসলমানদের পক্ষ হয়ে কথা বলুন। আমি মুসলমানদের পক্ষ হয়ে কথা বল। আপনি তৃণমূল করেন, তৃণমূলকে বাঁচানোর জন্য এই সমস্ত করছেন। শুনুন, আমি তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে, আর আপনি উঠতে বসতে খালি বাঙালি আপনি বাঙালির আবেগ চালিত করে আপনি কিছু একটা নিজে একটা গুছিয়ে আখের নিতে চাই। সবচেয়ে ডেঞ্জারাস তৃণমূলের বিরুদ্ধে যে লেখা বইটা, সেটা আমার বই, নিজের ঢাক, আমার বই, দীপকদার বই। এবং আপনি মোদিকে ঘৃণা করেন, আপনি বিজেপিকে ঘৃণা করেন, এটাই আপনার এই সমস্ত কর্মকাণ্ডের মূল। আমি মোদিকে ঘৃণা করি, এটা বাস্তব। তার কারণ হচ্ছে মোদি আমার ভারতের প্রধানমন্ত্রীকে আপনি কেন ঘৃণা করবেন? তার কারণ হলো তিনি আমার বাঙালি জাতিকে শেষ করে দিচ্ছেন। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আইন তাই বলছে এবং ওরা বলেছে যে একজনও হিন্দুকে বাংলাদেশে পাঠানো হবে না। আপনি এখানে উল্টোপাল্টা চেঁচিয়ে যাচ্ছেন। আমি গত 4-5 দিন আগে 9জনকে উদ্ধার করার চেষ্টা করলাম ছত্তিশগড় থেকে, যাদেরকে প্রকৃত ভারত সব মুসলমান না। সুব্রত জানা মুসলমান না। আপনার নাম কি বলুন? আজকে আমার দর্শক জানতে চায় 19 টিভি। আমার অরিজিনাল নাম হচ্ছে মানিক মন্ডল। আপনি যে নাম আব্দুল থেকে মানিক মন্ডল হননি, কি প্রমাণ আছে? সেটা হতেই পারে। বিজেপি বলছে লক্ষ লক্ষ ওই পার থেকে মুসলমানরা এসে হিন্দু নাম নিয়ে আছে। তো সেটা যদি বিজেপি মনে করে, বিজেপি প্রমাণ করুক, তাদের কি এসে যায়? যে বঙাল খেদা আসামে শুরু হয়েছিল 70-এর দশকে, সেই বঙাল খেদা আজকে দেশ জুড়ে শুরু হয়েছে। একটা নাগরিকত্ব আইন একটা জাতিকে কোন পর্যায়ে নিয়ে গিয়ে দেশ জুড়ে তাদের তাড়িত করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের ভারতবর্ষের এই পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য কে দায়ী, কিভাবে আজকে সমস্ত বাঙালি সমাজ এরকম তোপের মুখে এসে পড়ল, আমি আলোচনা করব আজকে এই নিয়ে। আমার সাথে আছেন সমাজসেবী মানিক ফকির, আর আমি চন্দন চ্যাটার্জি। নমস্কার, আর আপনারা দেখছেন 19 টেলিভিশন। মানিকদা, আপনাকে স্বাগতম আমাদের আজকের এই পডকাস্টে। আমরা একটা পডকাস্ট শুরু করেছি 19 টিভি। আমি আপনার কাছে জানতে চাই, এই যে সমস্ত দেশ জুড়ে এই মুহূর্তে বাঙালিদেরকে ধরে ধরে ভাষার ভিত্তিতে, এই যে বাংলা ভাষায় কথা বলছে, আর সেই জন্য তাদেরকে ধরে ধরে নিয়ে এসে লাইন ধরে গুজরাটে প্যারেড করিয়ে তাদেরকে তুলে নিয়ে এসে থানায় জমা করে দেওয়া, শুধু তাই নয়, সাংঘাতিক বিষয় হচ্ছে কোনো ধরনের ভেরিফিকেশন, যেটা পুলিশ বলছে একটা বিদেশি নির্ণয় করার একটা প্রসেস আছে, একটা দেশে আইন আছে ফরেনার্স অ্যাক্ট, সেই আইন অনুযায়ী তার উপরে মামলা চলবে। তার তথ্য প্রমাণের ভিত্তিতে একজনকে বাংলাদেশি অথবা বিদেশি তাকে ঘোষণা করবে, তারপরে তার ডিপোর্টেশন হয়। তুলে নিয়ে গিয়ে নোম্যান্স ল্যান্ডে ফেলে আসছে, পুশব্যাক করছে প্রকৃত ভারতীয় বাঙালিদের। এবং বিজেপি
ভারতের কেন্দ্র সরকারের শাসক দল তারা এটা প্রচার করছে, তারা নাকি অবৈধ রোহিঙ্গিয়া এবং মুসলমান বাংলাদেশিদের ধরে ধরে নাকি তাড়াচ্ছে এবং তাদেরকে ধরে ধরে বিদায় করা হবে, এ নিয়ে জিগির তুলেছে সমস্ত ভারতবর্ষ জুড়ে। আপনার প্রথম কমেন্ট এই বিষয়ে। দেখুন, আমার যেটা মনে হয়েছে বাঙালির সবচেয়ে খারাপ সময় এটা, সারা ভারতবর্ষের এবং ইতিহাসের সবচেয়ে খারাপ সময়। আমরা জানি যে ভারতবর্ষের এই সুবে বাংলাটা একসময় কৃতদাসদের জায়গা ছিল। এই গার্ডেন ব্রিজ থেকে আমাদের চিতপুর, এখানে সব গ্রামের গরিব মানুষরা আসতো, তাদেরকে বাবুরা কিনে নিয়ে যেত, কৃতদাস। আজকে ভারতবর্ষের তথাকথিত হিন্দু রাষ্ট্র হচ্ছে, কারণ 2019 ওরা 1925 সাল থেকে টার্গেট করেছিল, এটা 2025। এই তথাকথিত হিন্দু রাষ্ট্র মানে রাজা থাকবে, তার মানে সেখানে দেখুন রাজদণ্ড ওই আমাদের সেন্ট্রাল ভিস্টাতে ওরা দেখিয়ে দিয়েছে। এবং সেই হিন্দু রাষ্ট্রে হিন্দু বলতে সাভারকার তার হিন্দুত্ব বইতে বলছে হিন্দু মানে বর্ণ হিন্দু, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এবং সেখানে দাস ব্যবস্থা থাকবে। মানে আস্তে 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 আমরা সেই দিকে যাচ্ছি। এবং টিভিতে আমরা যা যা দেখছি যে তথাকথিত নিম্নবর্ণের মানুষের গায়ে পেচ্ছাপ করে দিচ্ছে, তাদেরকে পিটিয়ে মারছে, তাদের ছোঁয়াছুঁয়ি করলে পাপ হয়ে যাচ্ছে, ইত্যাদি শুরু হয়ে গেছে। কিন্তু ওরা তো বলছে যে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা বাটোগে তো কাটোগে, সুতরাং কেউ আমরা বাটাবাটি করতে পারবো না, আমরা এক থাকবো, আমরা এখন অবৈধ অনুপ্রবেশকারীদের বা অবৈধ বাংলাদেশিদের ছাড়বো না। আপনার এই বিষয়ে কি বক্তব্য? দেখুন, ওরা একটা অঙ্ক করেছিল যে অবৈধ বাংলাদেশি যারা, এদেরকে দিয়েই কিন্তু কাজটা করিয়ে দিল, ঠিক ডাকাতিদের মতো। ডাকাত যখন ডাকাতি করার পর দেখা যায় যে কেউ ধরা পড়লে তার গলাটা কেটে দেয় নিজেদের লোকদেরই। আজকে বাঙালি জাতিটা ধ্বংস হলো কিভাবে? প্রায় ধ্বংসের পথে। কিভাবে হলো না, কিছুদিনের মধ্যে, আমি বলছি না দেশভাগের পরে যারা এসেছিল, দেশভাগের পরে যারা এসেছিলেন তাদেরকে বাঙালি বুক দিয়ে আটকে রেখেছিল, কিন্তু 71-এর পরে তারা কিন্তু উদ্বাস্তু নয়, তারা ছিল ইলিগাল ইমিগ্রেন্ট, মানে বেশি রোজগারের জন্য ভারতবর্ষে এসেছে। এই বেশি রোজগারের জন্য ভারতবর্ষে যারা এসেছে তারা অনেকটা স্বার্থপর, তারা নিজেদের ছাড়া পৃথিবীর আর কাউকে বোঝে না। ফলে এই স্বার্থপরতাটা তাদের এমন জায়গায় পৌঁছেছে যে সরকারে আসবে তার পক্ষে আমি, আর সমস্ত কাগজগুলো ওরা মিথ্যা টাকা দিয়ে করে নিয়েছে। ফলে আজকে এরা সব ওই বাংলাদেশ থেকে এসেছে। হ্যাঁ, বিজেপি মুসলমান, এরা সব না, এরা মুসলমান না, এরা হচ্ছে মুসলমান যারা এসেছে তাদের সংখ্যাটা এতটাই কম, তাদেরকে যখন পুশব্যাক করছে বাড়ি চলে যাচ্ছে, তারা কাজের জন্য বাড়ি চলে যাচ্ছে, তাদের বাংলাদেশের বাড়িতে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে ভারত সরকার তাদেরকে। তার মানে অনুপ্রবেশকারী মুসলমান আছে এখানে, বাংলাদেশ থেকে আসা প্রচুর পরিমাণে, কোটি কোটি। দেখুন, আপনি যদি এখন চাঁদে যান, আপনি যদি চাঁদে গিয়ে দেখেন চাঁদের বুড়িকে যে বাড়িতে কাজ ফাজ করে দিচ্ছে, সেখানে দেখবেন কিছু গরিব মানুষ সারা পৃথিবীতে আছে, সে হিন্দু হোক মুসলমান হোক, যে ধর্মের হতে পারে। কোটি কোটি মুসলমান বাংলাদেশি, মুসলমান রোহিঙ্গিয়া কি এই দেশে আছে? কোটি কোটি। একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আমরা এই রিসেন্টলি নীতি আয়োগের একটা রিপোর্ট পেয়েছি, সেখানে যে জনসংখ্যার যে মানে যেটা আমরা দেখছি অন্যান্য রাজ্যে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধির হার আমাদের একদম সব থেকে তলানিতে, সব থেকে কম। তাহলে কি করে ওরা বলতে পারে যে আমার বাংলায় অথবা বাংলাভাষী এই ভারতবর্ষে কোটি কোটি ঢুকেছে? যারা ঢুকেছে তারা ঢুকে নিশ্চয়ই তাদের ভাষা চেঞ্জ করবে না। আপনি আসাম এনআরসি নিয়ে একজন প্রখ্যাত মানুষ, দীর্ঘদিন কাজ করেছেন। আসাম এনআরসিতে আপনি দেখেছেন ওদের মূল এজেন্ডা ছিল যে আসামে কোটি কোটি মুসলমান ঢুকেছে। না, ওরা বলেনি, ওরা বলেছে কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারী, এবং আলটিমেটলি ওদের কাছে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার না। ওইটাই তো বলছি, শূদ্র হিন্দু মুসলমান যে কেউ হতে পারে। আর রোহিঙ্গা আমাদের দেশে ভারতবর্ষে এসেছে মোট 22,000, যাদের ইউএনআই এর কার্ড আছে, আন্তর্জাতিক আইনের কার্ড আছে। অবৈধ রোহিঙ্গা কত আছে আমাদের বাংলার বুকে? ভারতবর্ষের কথা ছেড়ে দিন, আমি বাংলার বুকে অবৈধ রোহিঙ্গা যাদের কাছে ইউএন কার্ড নেই কয়েক কোটি আছে। দেখুন, আজ পর্যন্ত কয়েক কোটি আছে কি? আজ পর্যন্ত একটাও দেখাতে পারবেন কি? তাহলে শুভেন্দু কোন সাহসে এই কথাগুলো? দেখুন, দুটো জিনিস আপনাকে দেখাতে হবে। মুসলমানরা 4টি বিয়ে করেছে, কটা পরিবারকে দেখাবেন, আর একটা রোহিঙ্গা দেখান দেখি। রোহিঙ্গা খুঁজে পাবেন না। রোহিঙ্গা দেখতে কেমন? রোহিঙ্গারাও বাঙালি, তারা অখণ্ড ভারতের ভূমি সন্তান। বাংলাদেশ থেকে যে বাংলাদেশি আসছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনার কথা অনুযায়ী তাহলে আমি ধরে নিলাম অবৈধ রোহিঙ্গা এখানে সেইভাবে নেই? না, অত্যন্ত কম, 2, 4, 10, 100
ম্যাক্সিমাম খুবই কম, খুবই কম, এর বেশি তো না। না। তাহলে আমার প্রশ্ন, এই যে বিজেপির মানে যারা নিজেদেরকে মোদির বাচ্চা বলে, এই যে শুভেন্দু যে নিজেকে মোদির বাচ্চা বলে, ও সব থেকে বেশি এখন আস্ফালন করছে বাংলার মাটিতে, এবং সে কথায় কথায় রোহিঙ্গা, অনেক রোহিঙ্গা, অনেক রোহিঙ্গা। বাংলার মানুষ কি এত বোকা হয়ে গেল, বা তাদের কি ব্রেন চকড আউট হয়েছে যে তারা এই লোকটাকে প্রশ্ন করছে না, বিজেপিকে প্রশ্ন করছে না যে ভাই কোথায় আছে রোহিঙ্গা লক্ষ লক্ষ, চলো আমরা যাবো, আমরা দেখতে চাই। দেখুন, শুভেন্দু অধিকারী 50টা বডিগার্ড নিয়ে ঘোরে, আমার একটা বডিগার্ড নেই, আমি এমনি ঘুরে বেড়াই। সেই শুভেন্দু অধিকারী এতটাই ভয় পেল, যেখানে মিথ্যা করে 4 দিন প্রেস কনফারেন্স করে বলছে কি যেন এনআইএ লাগানো হয়েছে আমার পিছনে, এফআইআর হয়েছে মানিক ফকিরের পিছনে, সে 50,000 লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছে হিন্দু মুসলমান। আমাদের কাজ তো দাঙ্গা নেবানো, জল দিয়ে মোছা, আমাদের তো সব মানুষকে ভালোবাসা, আর আমার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। তাহলে কেন বললো? শুভেন্দু তো জানে যে এটা মিথ্যা কথা বলছে। শুভেন্দু জানে মানিক ফকির যেটা বলছে সেটা 100% সত্যি কথা। অসীম সরকার জানে মানিক ফকির যেটা বলছে সেটা সত্যি কথা। যে কারণে মানুষ যাতে আমার কথা বিশ্বাস না করে, সেই কারণে, বা আমাকে মারধর করে, সেই কারণে ওরা এই মিথ্যা কথাগুলো বলছে, কারণ ওরা টোটালটাই যে মিথ্যাবাদী এটা বাঙালি বুঝে ফেলে। গুজরাট, রাজস্থান, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে বাংলাদেশি খেদাও, বাংলাদেশি খেদাও, বাংলাদেশি খেদাও শুরু হয়েছে। বাংলায় বাংলাদেশি খেদাও, বঙ্গাল খেদাও আন্দোলন আপনি কি মনে করেন? আমি আজকে বলেছি আমার এক বক্তব্যে ফেসবুকে যে বাংলায় বঙ্গাল খেদা আন্দোলন শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আপনি কি মনে করেন সমস্ত ভারতবর্ষে যে বঙ্গাল খেদা শুরু হয়েছে এখন, যেটা আসামের বঙ্গাল খেদা, এখন ওইদিকে বাংলাদেশি খেদাও, সেটা কি বাংলার বুকে শুভেন্দু অধিকারী সেই বঙ্গাল খেদার নেতৃত্ব দিচ্ছে? আপনি কি মনে করেন? হ্যাঁ, একদম তাই। শুভেন্দু অধিকারী এবং আরো কেউ কেউ যারা আছে, প্রথম কথা হচ্ছে যে বিজেপি আরএসএস যারা করে, এরা বিশ্বাস করে এক চালক অনুবর্তিত, অর্থাৎ ওদের মূল যে লোকটা মানে অমিত শাহ যা বলবে সেটা প্রশ্ন করা যাবে না। ফলে এরা যে সবাই জ্ঞান তো করছে তা নয়। বিজেপিতে রাজ্য কমিটিতে এমন কিছু লোক আছে, আমার বন্ধু বান্ধব ব্যাপারটা জানেই না, ফলে ওরা জানেই না যে নিজেই নিজের পায়ে কুড়ুল মারছে। এখন আমার মনে হচ্ছে যেভাবে সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর টর্চার হচ্ছে, এবং প্রকৃত শুধু আইনের চোখে সে ইল্লিগাল প্রমাণ হয়ে গেছে এমন কাজ, এমন তো আছেই। এছাড়া আপনি যেটা বললেন প্রকৃত বাঙালি, আমি এরকম কয়েকজনকে উদ্ধার করার চেষ্টা করেছিলাম এবং তারা উদ্ধার হয়েছে, তাদেরকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। এরা কিন্তু যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করে। এখন এই মুহূর্তে ভারতবর্ষে বাঙালির যে অবস্থা, তাতে এখন পশ্চিমবঙ্গে যে সমস্ত গুজরাটি, মারোয়াড়ি, বিহারি, উড়িয়া বিভিন্ন জনে আছে, তারা যদি এই বিপদের সময় বাঙালিকে সংহতি জানিয়ে একটা করে কালো ব্যাজ পরে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে, তাহলে তাদের কিন্তু পশ্চিমবঙ্গে টেকা মুশকিল হয়ে যাবে। তারা করবে কেন? তারা তো উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাটি সব জায়গায় তো ওরা এখন বাংলাদেশি অবৈধ বলে তাদেরকে বাংলা ভাষায় যে কথা বলছে তাকেই ট্র্যাক করছে যে এটা বোধহয় বাংলাদেশি। আমি প্রচুর লোককে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে, এবং আমি অনেক ডাউনলোড করে রেখেছি, অনেক ইউটিউব চ্যানেল আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরা মাইক নিয়ে নিয়ে যাচ্ছে, আপনি কি বাংলাদেশি? আর আমাদের দেশের থেকে, আমাদের রাজ্য থেকে লোকেরা গেছে, এরা ঠিকমতো না পারে হিন্দি বলতে, না ভালো বাংলা বলতে, হ্যাঁ 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 আমি বাংলাদেশি, এই দেখুন আমরা বাংলাদেশি পেয়েছি। এই যে জিনিসগুলো সারা ভারতবর্ষে চলছে, ওরা আপনার রাজ্যে কালো ব্যাজ কেন পড়বে? ওরা তো বাংলাদেশি খেদাতে চায় না, ওরা কালো, ওরা ওদের, ওরা আমার রাজ্যে পশ্চিমবঙ্গে অনেক ইনসিডেন্ট গত 3-4 বছরের আছে, যেগুলো ভিডিওতে আছে, বিভিন্ন রকম মিডিয়াতে এসছে। ওরা বাংলার বুকে দাঁড়িয়ে আপনাকে আমাকে বাংলাদেশি। দেখুন, আমি নিজে ভুক্তভোগী। আমি আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ধর্মতলায় যেটা আছে, সেইখানে আমি এত অত্যাচারিত হয়েছি। শুধু আমি ওখানে 18 বছর 15 বছর ধরে অ্যাকাউন্ট, কিন্তু একটা কাজ করতে গিয়ে আমার 1 মাস 1.5 মাস লেগে গেছে। যেভাবে আমার সঙ্গে ব্যবহার করছে এরা অবাঙালি। এখন আমি এই কারণে আপনাকে এই কথাটা বললাম, যদি বাঙালির বিপদের দিনে যারা বাংলাতে বাইরের মানুষরা এসে বাস করছেন, তারা যদি বাঙালির পাশে না দাঁড়ায়, অন্তত একটু প্রতিবাদ না করে, আমরা ওদের থাকতে দেবো না। আমরা ঢাক ঢোল বাজিয়ে দেবো। গণতান্ত্রিক দেশে আপনি এইভাবে খেদিয়ে দিবেন, এইভাবে তো হতে খেদাবো কেন? আমরা ঢাক ঢোল বাজিয়ে দেবো। আপনি তো এরকম করতে পারেন না, এটা তো লোকতান্ত্রিক। শুনুন, আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষটা প্রত্যেকের, সেই জন্যই তো আমরা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কাজে যাই। আমার প্রশ্ন হচ্ছে কে কাকে খেদাবে না খেদাবে সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে
আমাদেরকে খেদানো হচ্ছে, আমাদের উত্তরসূরিদের খেদানো হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অনেক বড় ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে সমস্ত ভারতবর্ষ জুড়ে। যেরকম হিটলার তৈরি করেছিল ইহুদিদের জন্য, বেঙ্গলিস আর গোয়িং টু বি দ্য নিও ইউস, আমরা নব্য ইহুদিতে পরিণত হতে চলেছি। এই পরিস্থিতিতে আমাদের দল মত সব নির্বিশেষে সমস্ত বাংলার এবং ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালিরা আছে, ধর্মীয় সব ধরনের সব কিছুকে ছেড়ে এই দুর্যোগের সময় এক হয়ে যে লড়াইটা দেওয়ার যে ব্যাপার, যেটা আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না কেন? দেখুন, এত দ্বিধাবিভক্ত কেন এই জাতি? দ্বিধা বিভক্ত হওয়ার এটা হিটলারের যেমন গোয়েবেলস যেমন ছিলেন, গোয়েবেলসের তত্ত্ব, সেই তত্ত্বটাকে সফল ইমপ্লিমেন্ট করেছে এরা দীর্ঘদিন ধরে। আমি কালকে একজন অত্যন্ত বড় সরকারের প্রথম স্তরের কারোর সঙ্গে কথা বলেছি, সে মনে করছে সিএপি হচ্ছে মুসলমান খেদানোর। খুব সূক্ষ্মভাবে মানুষের মধ্যে একদম মনের ভিতর থেকে তথাকথিত হিন্দুত্ববাদটা বের করেছে। এই হিন্দু কিন্তু বিবেকানন্দ বা আমি রামকৃষ্ণ হিন্দুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই হিন্দু হচ্ছে একটা কুৎসিত ভাবনা যেখানে মানুষকে অপমান করা হয়। আমি হিন্দুত্ববাদ মানে ব্রাহ্মণ বলছি না, যে ব্রাহ্মণের বিরুদ্ধে আমার কিন্তু লড়াই না, আমাদের লড়াই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। ফলে দীর্ঘদিন ধরে আজকে 100টা বছর ধরে মানুষগুলোর মস্তিষ্কটাকে নষ্ট করে দিয়েছে। আপনি ভাবুন যে শুধু তাই নয়, গতকালকে আমি যে নাগরিকত্ব নিয়ে গবেষণা করছি, এই গবেষণাটা আপনি আমার সবচেয়ে কাছের মানুষদের অন্যতম, কারণ এটা আপনার সাবজেক্ট। আমি যে কোনো সময় আপনার সঙ্গে আলোচনা করেছি, তাতে গত পরশুদিন যেটা দেখা গেল, এবং গতকালকে আমি খুব বড় মানুষদের সঙ্গে যোগাযোগ করলাম, যে উদ্বাস্তু খেদাও, বাংলাদেশি খেদাও বলে যে মানুষগুলোকে খেদানো শুরু হলো, তাদের যে নাতিপুতি, আমি তাদের নাতিপুতি বলছি না, যারা দেশভাগের সময় এসেছিলেন, সেই মানুষগুলোর আজকে বয়স হতে পারে মিনিমাম হচ্ছে 78 বছর, যে একদিনের বাচ্চা হয়েছিল বা 1 মাসের, কিন্তু বাকি জনার হলো 100, 105। এদের বেশিরভাগগুলো মরে গেছে, আর কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কি নরেন্দ্র মোদীর মতো বেনিয়া, অমিত শাহর মতো বেনিয়া ব্যবসাদাররা হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই বুড়ো লোকগুলোকে গার্বেজ খানায় ফেলার জন্য? না, এদের নাতিপুতিগুলোকে, এদের বংশের উত্তরসূরি কোষগুলোকে তো দার্শনিক বানাবে। তাহলে কাদেরকে? অর্থাৎ পরশুদিনে আমার গবেষণায় বলছে এদের জন্মগত নাগরিকত্বই নেই, যা জানে সব মিথ্যা কথা। আপনাকে আমি ডকুমেন্ট দেখিয়েছি যে বাংলা গভর্নমেন্টের ওয়েবসাইটের বাংলা যেটা, সেইটাতে অরিজিনালটা লেখা আছে, কিন্তু ইংরেজিটা সেটা একটা লাইন বাদ দিয়ে দিয়েছে। যেই বাদ, সঙ্গে সঙ্গে মানুষ মনে করছে ওই তো আমি জন্মগত নাগরিক, কিন্তু আলটিমেটলি জন্মগত নাগরিক নেই, তার ভুরি ভুরি প্রমাণ। আপনি জানেন যে আসামে 6A মান্যতা দিল কেন্দ্রীয় আমাদের সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু বলেনি, বলছে 66 পর্যন্ত যারা আসামে গেছে তারা নাগরিক, 66 থেকে 71 24 মার্চ পর্যন্ত যারা গেছে, যারা FRRO-তে রেজিস্ট্রেশন করেছেন, ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, তার পরের গুলোকে খেদাবে, তারা ইলিগাল মাইগ্রেন্ট। একবারে বলেনি তাদের মধ্যে যারা বাচ্চা 86-87 মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের খেদানো হবে না, কিন্তু তাদেরকেও তাড়ানো হচ্ছে। আবার দেখুন সিএতে যে আবেদন করার ফর্ম, তাহলে সিএতে যারা ইলিগাল মাইগ্রেন্ট তারা আবেদন করে, এরা মিথ্যা করে বলছে। সরকার রোজ ভিডিও বানিয়ে বলছে সিএতে আবেদন করুন, সবাই নাগরিকত্ব পাবেন, প্রত্যেকজন হিন্দু পাবে। হ্যাঁ, অসীম সরকার ব্যক্তিগতভাবে আমার বন্ধু, এবং অসীম সরকার আমার এগেনস্টে 20টা মতো বেশি ভিডিও করেছে। আমার সঙ্গে ওর 5 দিন এর বেশি আমি ওকে বুঝিয়েছি, ও আমাদের চেয়ে অনেক বেশি জানে, এবং ওর সঙ্গে আমার একটা কথোপকথন ভাইরাল হয়েছে। অসীম সরকার যদি এই মুহূর্তে সত্যি কথা বলে দেয়, সুবোধ বিশ্বাস যদি এই মুহূর্তে সত্যি কথা বলে দেয়, ওদের ফ্যামিলিকে গুলি করে মেরে দেবে। এটা আপনি কি করে বলছেন? তার কারণ হচ্ছে অসীম সরকার নিজে একজন অবৈধ অনুপ্রবেশকারী, ওর অরিজিনাল নাম হচ্ছে অসীম মণ্ডল। সে কি? অসীম মণ্ডল 1974 সালে বাংলাদেশের গোপালগঞ্জের সাতপার গ্রামের দীননাথ বয়ের স্কুলে ক্লাস 8-এ পড়তো। আপনার কাছে এগুলো প্রমাণ আছে? আমার সব প্রমাণ আছে। শুধু তাই না, অসীম আমাদের চ্যানেলে বসে এটা আপনি দায়িত্ব নিয়ে বলছেন? আমি দায়িত্ব নিয়ে শুধু বলছি না, আমি দায় আপনার, কিন্তু আমার পুরোপুরি দায়। এই কলকাতা শহরে আপনি যদি আমাকে বলেন কোনো ক্ষতি হবে না, অসীম সরকারের 1 ক্লাস উঁচুতে
পড়তেন কলকাতা শহরের একজন অন্যতম ডাক্তার, ওরই স্কুলের, এবং অসীম সরকারের একজন আত্মীয় আছে যে দমদমে থাকে, এক ক্লাসে পড়তো, তারও নাম সে বললাম না, সেও মন্ডল। অর্থাৎ অসীম সরকারের অরিজিনাল নাম অসীম মন্ডল। অসীম মন্ডল বাংলাতে প্রথমের দিকে তিনি যখন আসতেন তখন ওই কীর্তনের দলে খঞ্জনি বাজাতেন। 71-এর আগে কিন্তু ছোটবেলা থেকে খঞ্জনি বাজাতেন, উনি আসতেন, দোয়ারের দলে থাকতেন। পরবর্তী সময় 78-এর পরে উনি পশ্চিমবঙ্গে এসে বনগাঁর কাছে একটা জায়গা, গ্রামটার নামটা আমি ভুলে গেলাম, সেখানে থাকা শুরু করে এবং ওই বনগাঁর কাছে ঝুবড়িতে থাকতো, ট্রেনে মোটামুটি ভিক্ষা টিক্ষা করতো। একদিকে হচ্ছে অসীম সরকার কিন্তু অত্যন্ত প্রতিভাবান শিল্পী, কিন্তু চরম বেঈমান। অসীম সরকার আজকে বাঙালি জাতিকে সিএতে আপনি বলছেন নাগরিকত্ব পাবে না, সরকার মিথ্যে কথা বলছে। সিএ আইনটা নাগরিকত্ব দেওয়ার নয়, সিএ আইনটা হচ্ছে, সিএ 2019 হচ্ছে কারা লিগ্যাল আর কারা ইললিগ্যাল চিহ্নিত করার জন্য। পৃথিবীতে কোন দেশের ইললিগ্যাল মাইগ্রেন্ট কোনোদিন নাগরিকত্বের আবেদন করতে পারে না। ইললিগ্যালকে শরণার্থীতে রূপান্তরিত হতে হয়, আর শরণার্থীতে রূপান্তরিত হওয়া মানে তাকে সরকারের কাছে আবেদন করতে হয়, যেটা আইনে লেখা আছে, এবং তাকে ধর্মীয় নির্যাতনের কারণে এসছে এটা প্রমাণ দিয়ে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে তাকে একটা লং টার্ম ভিসা চাইতে হয়। আচ্ছা, আমরা আরো এপিসোড করবো, আজকে আমাদের কাছে সময় কম, তাই আমি ছোট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আবার ফিরে আসবো। সেটা হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে বাঙালিদের উপরে যে আক্রমণটা শানিত হচ্ছে, এবং বাঙালি আমি দেখতে পাচ্ছি, আমার কাছে বেশ কিছু ফোন টোনও আসে, ওরা কাজকর্ম ছেড়ে ফিরে আসার ঢল নেমেছে কিন্তু, আর বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে। আপনি কি মনে করেন শুধু মুসলমানদেরই ধরছে? মুসলমান ধরছে যেটা প্রচার, কিন্তু মহারাষ্ট্রের প্রচুর বিজেপি কর্মী, ডাক্তার যারা মতুয়া, যাদের কাছে মতুয়া কার্ড আছে, যারা লক্ষ লক্ষ টাকা রোজগার করে, আমার সঙ্গে প্রতিদিনের যোগাযোগ, এই মানুষগুলোকে গ্রেপ্তার করছে। আপনি জানেন মতুয়া কার্ড থাকলে তো নাগরিকত্ব দেওয়া হবে বলেছিল শান্তনু ঠাকুর, ওগুলো মিথ্যা কথা। গ্রেপ্তার কি করে করছে? আপনি মিথ্যা কথা বলছেন। ওগুলো মিথ্যা কথা, এবং এমন ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে কাগজে দিয়েছে যে যদি বাংলাদেশি ধরে দেওয়া যায় তাহলে 50,000 টাকা পুরস্কার। মধ্যপ্রদেশ মানে বাংলাদেশি ধরে দিলে 50,000 পুরস্কার? হ্যাঁ, আমি আপনাকে রোহিঙ্গাদের ইউএনআই কার্ড এবং এই যে বলছি এই ডকুমেন্টগুলো দিয়ে দেবো, দর্শকদের আপনি দিয়ে দেবেন। একটি ঘটনা আপনি অবাক করে যাবে, ছত্তিশগড়ের গোপালচন্দ্র মণ্ডল, বাবা সাগর মণ্ডল পুনর্বাসন পেয়েছে মানে অনেক আগে এসছে, এবং তাদের ইন্দ্রাণী বলে একটি বিড়ি কোম্পানি, এবং এই সাগর মণ্ডলের ছেলে গোপাল মণ্ডলের স্ত্রী ওখানকার জেলা পরিষদের মনে হয় সভাপতি বা মেম্বার, তাকে 29শে নভেম্বর 29শে এপ্রিল তাকে একজন তার এগেনস্টে চিঠি যায় জেলা অফিসে যে ও এই যে পুনর্বাসনটা এটা মিথ্যা, ওর ভোটার কার্ড মিথ্যা, ওর আধার কার্ড মিথ্যা, ওর প্যান কার্ড মিথ্যা, এটা যায়। 23শে মে তার কাছে, মানে 23শে মে গভর্নমেন্টের কাছে অর্ডার আছে ওর বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, মুখে পুষব্যাক করতে হবে। সেই ডকুমেন্ট এখানে আমি দিয়ে দেবো। এটা মুসলমানদের বিষয় নয়, মুসলমানদেরকে যাদেরকে পুষব্যাক করতে বাড়ি চলে যাবে, কারণ বাংলাদেশে যাদের বাড়ি পেটের দায়ে তারা কাজ করতে এসছে। কিন্তু বেশিটা যারা স্বাধীনতার পরে, অর্থাৎ 1952 সালে আমাদের দেশে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হয়, ব্রিটিশ যুগের। এনআরসির চেয়ে ভয়ঙ্কর হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট। সেই সময় থেকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে এসেছে বা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে যায়নি, গত এপ্রিলের, এই বছর গত এপ্রিলের 4 তারিখে একটি আইন হয়েছে, আইনটির নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। সেই আইনে বলছে পাসপোর্ট ভিসা ছাড়া যারা ঢুকেছে বা পাসপোর্ট ভিসা নিয়ে ঢুকে ফিরে যায়নি তাদের সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল, তারপরে পুষব্যাক। সুতরাং ভয়ঙ্কর তথ্য, বাঙালি জাতি আজকে ধ্বংসের পথে। আমি একটি ভয়ঙ্কর কথা বলবো, আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনার চ্যানেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রের কেন্দ্রের কাছে সবচেয়ে বেশি ক্ষমতা, আমরা সেইভাবেই তাকে চাকর বাকরের মতোই রাখে। বাঙালিকে যদি এইভাবে নিঃশেষ করতে চায়, লড়াই করবে বছরের পর বছর, যেটা বাংলাদেশ করেছে। তাই তো বাঙালিকে ওরা টেস্ট করে দেখছে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষের বাঙালি, দেশ ভাগ হয়ে গেছে, এখন আর ওই সমস্ত পুরনো ইতিহাসে ফিরে যাওয়ার কোনো জায়গা নেই, সময় নেই, সুযোগও নেই। এবার আমাদের কথা হচ্ছে আমরা ভারতেই থাকবো, ভারতেরই নাগরিক হিসেবে থাকবো, অঙ্গরাজ্য হিসেবে থাকবো। এই যে পুরো রাজ্যে, বিভিন্ন রাজ্যে এখন যে বাঙালিদের উপরে এই সমস্ত আক্রমণ, এই সমস্ত এই যে ডিটেকশন রিপোর্ট, এই সমস্ত শুরু হয়েছে, এবং সেগুলো নাগরিকত্ব যাচাই বাছাই না করেই নো ম্যানস ল্যান্ডে ঠেলে আসছে, আমার কথা শেষ করতে দিন, ঠেলে দিয়ে আসছে, তার প্রমাণ এরকম পাওয়া গেছে যে আলটিমেটলি অনেককে বেশিরভাগই ফিরে আসছে। আবার বিজিবি ওখান থেকে আবার এদিকে যোগাযোগ করছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ করছে, যাদের নো ম্যানস ল্যান্ডে ফেলেছে তাদেরকে আবার ফিরে আনা হচ্ছে। তার মানে এটা একটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং তাদের সমস্ত ধ্বংস করে দেওয়ার জন্য এদেরকে এই কাজটা করছে। আদৌ এখানে কতজন ভারতীয়, কতজন বাংলাদেশি, কতজন বিদেশি, সেগুলো যাচাই বাছাই কিচ্ছু করছে না, একটা তাদের উপরে আক্রমণ শানিত হচ্ছে পুলিশ লেভেলে এবং রাষ্ট্রের তরফে। দেখুন এই যে চলছে, আমার প্রশ্নটা একদম ডিফারেন্ট, সময় কম, এর থেকে এখন বাঁচার কি উপায়, নাম্বার 1, আর নাম্বার 2, পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালিদের পাওয়ার হাউস, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বাঙালি থাকে, তাদের কি কর্তব্য? দেখুন ওগুলো যেটা করছে সম্পূর্ণ বেআইনিভাবে, ওটা পুশব্যাক আইন উঠে গেছে, এখন ডিপোর্টেশন যেটা আইন হয়েছে সেটাতে মামলা মোকদ্দমার মাধ্যমে এস্টাবলিশ করে হ্যান্ড ওভার করে দেওয়া। এটা এখন যেটা করছে, নারী পুরুষ নির্বিশেষে ল্যাংট করছে, উলঙ্গ করে তাদের বিভৎস পেটানো হচ্ছে, মেয়েদেরকে বর্ডারে রেপ করা হচ্ছে। এই ঘটনা আমি প্রমাণ দেবো, আমার কাছে সেসব তথ্য আছে। ফলে বাঙালিকে যে জায়গায় নিয়ে গেছে এবং যে জায়গায় নিয়ে যেতে চলেছে, এখন যেটা কর্তব্য হলো, যে পার্টিই করুক, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পার্টি মাথার ঊর্ধ্বে তুলে বাঙালি হয়ে উঠতে হবে। এই বিপদটা যেন বাঙালি কাটিয়ে উঠতে পারে। বাঙালি যদি এই বিপদটা কাটিয়ে উঠতে পারে, তাহলে ভবিষ্যতের কথাটা আমরা প্ল্যান করতে পারবো যে কিভাবে বাঙালি এগোবে। কিন্তু বাঙালি যদি এইভাবে অত্যাচার করতে থাকে এবং পাড়ায় পাড়ায় গলিতে গলিতে যে সমস্ত বিজেপি পন্থী বাঙালি আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। তার কারণ এরা জ্ঞানতই হোক অজ্ঞানতই হোক, যে বাংলার যে ক্ষতিটা করে ফেলছে শুভেন্দু অধিকারীর মতো, এটাকে বেশি দিন বাড়তে দিলে হবে না। কিন্তু কারণ এরাই হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, এগুলোকে নিরস্ত করতে হবে, প্রয়োজনে তাদের বাড়ি গিয়ে বোঝাতে হবে। অর্থাৎ বাঙালিকে যদি শেষ করতে চায়, বাঙালি শেষ করে দেবে। এর বাইরে অনেক ধন্যবাদ। আমরা এই ইস্যুতে আরো কথা বলবো, আরো আমরা এপিসোড করব, আমরা এর রুটে যেতে চাই এবং এর থেকে বাঁচার রাস্তা বের করতে যাই। মানিকবাবু, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ 19 টিভির পক্ষ থেকে। নমস্কার। আমি যে কথাটা বলেছি আমার ব্যক্তিগত কথা, চ্যানেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাংলা ও বাঙালির এই প্রচণ্ড দুর্যোগের দিনে, এই মুহূর্তে সমস্ত বাঙালি সমাজকে জাত পাত ধর্ম দল এই সমস্ত কিছুর উপরে উঠে একটা প্রতিরোধ গড়ে তোলার সময় এসছে। বাংলার বুকে যত মিডিয়া আছে, বাঙালি মিডিয়া আছে, তাদের থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলকেও পথে নামার সময় হয়েছে। যে জাতি তার রক্ত দিয়ে, তার জমি দিয়ে, বাড়ি দিয়ে, সম্ভ্রম সবকিছু ধ্বংস করে দিয়ে ভারত রাষ্ট্রকে স্বাধীন করেছে, যে রাষ্ট্রের জাতীয় সঙ্গীত দিয়েছে, জাতীয় গান দিয়েছে, সেই জাতিকে ইহুদির মতো তাড়িয়ে তাড়িয়ে পেটানো, মারানো, বর্ডারে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ফেলে আসা, এ অন্যায় নয়, মহাপাপ। আর যারা এই মহাপাপ আর বাঙালির মহা দুর্যোগের সময় যারা চুপ করে থাকবে, তারা এই পাপের মহাপাপ। আমি চন্দন চ্যাটার্জি, আপনারা দেখছিলেন 19 টিভি। আমরা এই বিষয় নিয়ে পুনরায় ফিরে আসবো। কোনো রকম কোনো প্রকারে ক্ষমা কাউকে করা হবে। এই দুর্যোগের সময় যারা বাঙালি এবং বাংলার পাশে দাঁড়াবে, তাদের পাশে থাকবে গোটা সমাজ। ভবিষ্যতে এক ইতিহাস লেখা হচ্ছে, এখন আপনাকে ঠিক করতে হবে আপনি আজকের এই ইতিহাসের সাক্ষী হতে চান না এই ইতিহাসের বিপক্ষে দাঁড়িয়ে, বিপথে দাঁড়িয়ে এই জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চান। ধন্যবাদ।